কল্পনা করুন, নীল আকাশের নিচে বিস্তৃত এক পরিত্যক্ত রানওয়ে, যেখানে ঘাসে ডেকে গেছে ইতিহাসের গোপন দাগ। এই রানওয়ে একসময় ছিল বজ্র গর্জনের মঞ্চ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী। লালমনিরহাট বিমান ঘাঁটি, যা বহু বছর ধরে ছিল নিঃশব্দ, আজ হঠাৎ যেন আবার জেগে উঠেছে। এই ঘাটির মাটিতে লুকিয়ে আছে রহস্য, রাজনীতি আর কৌশলগত শক্তির গল্প। একদিকে দিল্লির অস্থিরতা, অন্যদিকে বাংলাদেশের সাহসী সিদ্ধান্ত। প্রশ্ন এখন একটাই, এই রানওয়ে কি আবারও আকাশ কাঁপাবে, নাকি এটি হবে এক নতুন ভূ রাজনৈতিক ঝড়ের সূচনা? ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে, বাধা যতই আসুক লালমনিরহাট বিমান ঘাঁটি চালু হবে। এই ঘোষণার পর থেকে দিল্লির কূটনৈতিক মহলে যেন অস্থিরতা শুরু হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী যেন কেবল প্রতিরক্ষার প্রহরী গুনছিল, আর সেই অপেক্ষার সমাপ্তি ঘটতে চলেছে। এই খবর শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং এক জাতির বুকে আশা জাগানো এক নতুন প্রত্যয়ের প্রতিফলন। বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে এই ঐতিহাসিক ঘোষণা এসেছে, যা দেশের প্রতিরক্ষা সক্ষমতার ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কেবল অত্যাধুনিক মাল্টিরোল ক্যাম্বেট এয়ারক্রাফট ও অ্যাটাক এয়ারক্রাফট কেনার নীতিগত অনুমোদনই নয়, একই সঙ্গে একটি শক্তিশালী গ্রাউন্ড বেস এয়ার ডিফেন্স ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উন্নত সার্ফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এই পদক্ষেপগুলো নিঃসন্দেহে বাংলাদেশের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করছে। এখন প্রশ্ন একটাই, বাংলাদেশে আকাশকে অবশেষে পেতে যাচ্ছে সেই বহু প্রতীক্ষিত নিরাপত্তা, যা এতদিন অধরা ছিল। আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এই অনুমোদন সম্ভব হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অত্যাধুনিক মাল্টিরোল ক্যাম্বেট এয়ারক্রাফট এবং অ্যাটাক এয়ারক্রাফট ক্রয়ের এই নীতিগত অনুমোদন নিঃসন্দেহে এক বিরাট অর্জন। এছাড়াও একটি শক্তিশালী গ্রাউন্ড বেস এয়ার ডিফেন্স প্রতিষ্ঠার লক্ষ্যে উন্নত প্রযুক্তি সার্ফেস টু এয়ার মিসাইল এবং লং রেঞ্জ রেডার কেনার প্রক্রিয়াও বর্তমানে পুরোদমে চলছে। এই সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশের আকাশ সীমাকে আরও সুদৃঢ় এবং নিরাপদ করে তোলার এক দৃঢ় অঙ্গীকার। একটি দেশে আকাশ কেবল নীল আভা নয়, এটি তার স্বাধীনতার প্রতীক, তার অস্তিত্বের রক্ষা কবচ। কিন্তু বাংলাদেশে আকাশ দীর্ঘদিন ধরে ছিল অনিশ্চয়তার কালো মেঘে ঢাকা। সময়ের পর সময় সরকার বদলেছে, বাজেট হয়েছে, কিন্তু যুদ্ধ বিমান কেনার প্রকৃত উদ্যোগ যেন ইচ্ছাকৃতভাবে থামিয়ে রাখা হয়েছিল। বিমান বাহিনী প্রধানের সাম্প্রতিক মন্তব্য সে অস্বস্তিকর বাস্তবতাকে প্রমাণ করেছে। দশকের পর দশক ধরে যুদ্ধ বিমান কেনার জন্য সরকারি তহবিল বারবার বন্ধ রাখা হয়েছে। এর ফলে আমাদের আকাশ প্রতিরক্ষা দাঁড়িয়েছিল এক ভয়ঙ্কর দুর্বলতার উপর। চীনের জেট, পাকিস্তানের F-17 থান্ডার, আমেরিকার F-16X, তুরস্কের হুরজেট কিংবা দক্ষিণ কোরিয়ার FA-50 সব নামই কখনো আশার আলো দেখিয়েছিল। আলোচনা শুরু হয়েছিল, প্রস্তাব টেবিলে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত সবকিছু মিলিয়ে গিয়েছিল এক রহস্যময় নীরবতায়। প্রতিবারই কোনো অদৃশ্য রাজনৈতিক শক্তি এই প্রকল্পগুলোকে অকাল মৃত্যু উপহার দিয়েছে। তবে এবার চিত্র ভিন্ন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যেন দীর্ঘদিনের অচল অবস্থা ভেঙে দিয়েছে। আকাশ প্রতিরক্ষায় নতুন বিনিয়োগ, নতুন সম্ভাবনা আর নতুন স্বপ্নের সূচনা ঘটতে চলেছে। এটি শুধু যুদ্ধ বিমান কেনার গল্প নয়, এটি এক নতুন বাংলাদেশ গড়ার গল্প, যে বাংলাদেশ তার আকাশকেও শক্তি, গর্ব আর নিরাপত্তার প্রতীকে রূপ দিতে চায়। প্রশ্ন এখন একটাই, এই নতুন ভোর কি সত্যিই আমাদের আকাশে ডানা বেলবে, নাকি আবারও অদৃশ্য শক্তির দেয়ালে আটকে যাবে জাতির দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন? বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর মহামঞ্চে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ঘোষণা দিলেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বহু বছরের স্বপ্ন, বহু বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি জানালেন সুখবর। বাংলাদেশ অবশেষে এগিয়ে যাচ্ছে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পথে। এই ঘোষণার মাধ্যমে যেন নতুন প্রাণ ফিরে পেল বাংলাদেশ বিমান বাহিনী। একসময় যেখানে বারবার থেমে গেছে যুদ্ধ বিমান কেনার উদ্যোগ, যেখানে রাজনৈতিক বাধা আর রহস্যময় নীরবতা আমাদের পিছিয়ে দিয়েছে, আজ সেখানেই জেগে উঠেছে নতুন আশার আলো। এটি কেবল একটি সামরিক ঘোষণা নয়, এটি এক জাতির দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন পূরণের ঘোষণা। বাংলাদেশের তরুণ প্রজন্ম, দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ জনগণ, সবার বুকের ভেতর যেন বাজছে একই ঈশ্বর, আমাদের আকাশে হবে অটুট, অদম্য, অদ্বিতীয়। আজকের আয়োজনে আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই গল্প, সেই বাস্তবতা আর সেই ভবিষ্যতের স্বপ্ন, যা বাংলাদেশে আকাশ প্রতিরক্ষাকে নিয়ে যাবে এক নতুন দিগন্তে। বিমান বাহিনী দিবসে প্রধানের ঘোষণার পাশাপাশি আমরা উন্মোচন করব কে বা কারা এতদিন ধরে এই প্রতিরক্ষার পথ
রুদ্ধ করে রেখেছিল। এত প্রস্তাব, এত আলোচনা এবং এত সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন অত্যাধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করতে পারল না? এই প্রশ্ন এখন কোটি মানুষের মনে। ভারতীয় কূটনৈতিক প্রভাব, বিদেশি লবি, অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং আমলাতান্ত্রিক জটিলতা এগুলোকে মূল কারণ। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ কতটা নিরাপদ? এই প্রশ্নগুলি আজ আরও বেশি প্রাসঙ্গিক। এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে। আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন এবং হ্যাঁ, এমন গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিমান বাহিনীর আধুনিকায়নকে অগ্রাধিকার দিয়েছে। বাহিনী প্রধানের বক্তব্যে এই বিষয়টি এখন পরিষ্কার। বিমান বাহিনীর প্রধান আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন, যা নিঃসন্দেহে একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। চীন সহ বিভিন্ন দেশ সফর করে ফিরেছেন বাহিনী প্রধানরা, যা এই প্রক্রিয়ার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টার চীন সফরে ডক্টর ইউনূস মাল্টিরোল ক্যাম্পেট এয়ারক্রাফট কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন। এরপর থেকেই যুদ্ধ বিমান ক্রয়ের পাশাপাশি সামরিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি আলোচনায় আসে এবং দ্রুত গতিতে এগিয়ে যায়। আজকের দিনে যুদ্ধ আর কেবল সীমান্ত দিয়ে শুরু হয় না, এখন যুদ্ধ হয় আকাশে, অত্যাধুনিক ফাইটার জেট অথবা ড্রোন ব্যবহারের মাধ্যমে। সাইবার আক্রমণের হুমকি এবং ভূ রাজনৈতিক চাপে বিশ্ব এখন এক নতুন ধরনের সংঘাতের সম্মুখীন। বাংলাদেশের উত্তরে ভারত এবং দক্ষিণ পূর্বে মিয়ানমার, এই দুই প্রতিবেশী এখন আকাশপথে আগ্রাসী কৌশল অবলম্বন করছে, যা বাংলাদেশের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান যেন এক কাচের ঘরের মতো, যার চারদিকে ঝুঁকির আবহ। বাংলাদেশের উত্তরে প্রতিবেশী ভারত রাফেল, সুখোই, MKI এমনকি পঞ্চম প্রজন্মের স্টেলথ জেটের মতো যুদ্ধ বিমান ধারণ করে। আমাদের উপর প্রতিবেশী মিয়ানমারের কাছেও রয়েছে ইয়াক 130 ড্রোন, যা ইতিমধ্যে রাখাইন সীমান্তে দেখা গেছে। ভারত ও মিয়ানমার, এই দুই প্রতিবেশী এখন এমন এক স্তরে পৌঁছেছে যেখানে সামরিক সক্ষমতা কেবল শক্তির প্রতীকই নয়, কৌশলগত প্রভাব বিস্তারও এক অপরিহার্য মাধ্যম। আপনারা অনেকে সম্ভবত অবগত আছেন যে বর্তমানে বাংলাদেশের বিমান বাহিনীর অধিকাংশ যুদ্ধ বিমানে প্রযুক্তিগতভাবে দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের F7, MiG-21 অথবা চীনা পুরনো ভেরিয়েন্টগুলো আধুনিক আকাশ যুদ্ধে কার্যত সম্পূর্ণরূপে অকার্যকর। এদের নেই স্টেলথ প্রযুক্তি, নেই অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, এমনকি নেই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইলের ক্ষমতা। এজন্য প্লাস্টিকের ঢাল নিয়ে পারমাণবিক গোলার বিরুদ্ধে যুদ্ধ করার এক করুণ উপমা। এই পরিস্থিতি যে কতটা উদ্বেগজনক তা বলাই বাহুল্য। আর এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বড় শক্তিগুলো, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলো কৌশলগত ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে চায়। তাই প্রশ্ন জাগে, আজও কেন আমরা আকাশে একটি দৃশ্যমান প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারিনি? এই নীরবতা কি কেবল প্রশাসনিক অদক্ষতা, নাকি এর পেছনে আরো গভীর কোনো রহস্য বিদ্যমান? প্রিয় দর্শক, 54তম বিমান বাহিনী দিবস উপলক্ষে তেজগাঁও বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি ভাসারে ঢাকা এলাকার বিমান বাহিনীর সকল সদস্য ও প্রাক্তন বিমান বাহিনী প্রধানদের উপস্থিতিতে একটি সমন্বিত প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন বাহিনী প্রধান। তিনি উল্লেখ করেন, আজকের প্রেক্ষাপট ভিন্ন। পরিবর্তিত ভূ রাজনৈতিক বাস্তবতা সমগ্র জাতিকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। এখন কেবল নীতি নির্ধারণী পর্যায়ে নয়, দেশের সাধারণ জনগণও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর অপরিহার্যতা গভীরভাবে উপলব্ধি করছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরও জানান, আপনারা জেনে আনন্দিত হবেন যে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে আমরা বাংলাদেশে UAV তৈরির একটি প্রকল্প বাস্তবায়নে দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এই ঘোষণা দেশে আত্মনির্ভরশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি আপনাদের কাছ থেকে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির বিমান, রাডার এবং অন্যান্য সরঞ্জামাদি নিজস্ব প্রযুক্তিতে তৈরি করার আশা রাখছি। মনে রাখবেন, আত্মনির্ভরতায় অর্জনই হবে আমাদের ভবিষ্যতের শক্তিশালী বিমান বাহিনী গঠনের মজবুত ভিত্তি। এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে যে শুধু বিদেশি নির্ভরতা নয়, নিজস্ব প্রযুক্তি উন্নয়নের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে UAV তৈরির একটি প্রকল্প বাস্তবায়নে প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ।
এই পদক্ষেপগুলো দেশের সামরিক সক্ষমতাকে এক নতুন স্তরে উন্নীত করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। 2008 সাল থেকে চীনের পক্ষ থেকে একাধিক প্রতিযোগিতামূলক প্রস্তাব এসেছিল, যার মধ্যে আধুনিক স্টেলথ জেট, পিবিআর মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, দীর্ঘমেয়াদী ঋণ এবং প্রশিক্ষণ সহ একটি পূর্ণাঙ্গ প্যাকেজ অন্তর্ভুক্ত ছিল। এমনকি একটি বিশেষ বাংলাদেশ ভার্সন এর প্রস্তাব দেওয়া হয়েছিল, যা পাকিস্তানের F-17 থেকে উন্নত। এই প্রস্তাবের পেছনে শুধু সামরিক সুবিধা নয়, আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্য পরিবর্তনের এক অনন্য সুযোগও বিদ্যমান ছিল। তবে বাংলাদেশ সরকার এই প্রস্তাবকে কেবল প্রাথমিক আলোচনা পর্যায়ে সীমাবদ্ধ রেখেছিল। কিন্তু কেন? অন্তর্বর্তী সরকারের প্রধান চীন সফরে যাওয়ার পর চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছেন। সেখানে কয়েকটি চুক্তি স্বাক্ষরের পাশাপাশি ফাইটার জেট ক্রয়ের বিষয়টিও আলোচনায় আসে। এই খবর দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলেও পরবর্তীতে দেশের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে তা কিছুটা স্থগিত হয়ে গিয়েছিল। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো দাবি করেছিল যে একটি নির্বাচিত সরকার ক্ষমতা আসলেই কেবল এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকরা মনে করছেন এই জবাবের গভীরে লুকিয়ে আছে ঢাকার রাজনীতির এক অন্ধকার দিক। এখানে ভারতের প্রভাব স্পষ্ট। দিল্লির সাউথ ব্লক ও গোয়েন্দা সংস্থার নাকি ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক এবং তথাকথিত বন্ধুত্বপূর্ণ পরামর্শ এর মাধ্যমে বাংলাদেশকে এই চুক্তি থেকে বিরত রাখার চেষ্টা করছে। এমনও অভিযোগ রয়েছে যে এই চাপ কখনো আসে নরম অনুরোধের আকারে, আবার কখনো প্রশাসনের অভ্যন্তরে থাকা নির্দিষ্ট আমলাদের মাধ্যমে, যারা নাকি ভারতপন্থী বলে পরিচিত। তবে পরিস্থিতি এখানে শেষ নয়। এই অপ্রকাশিত সিদ্ধান্তহীনতার সুযোগ নিচ্ছে প্রতিদ্বন্দ্বী দেশগুলো, ভারত, মিয়ানমার, এমনকি যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক অ্যানালিস্টের কাছে বাংলাদেশ নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বিষয়ে এতকাল নীরব ভূমিকা পালন করেছে। এই দ্বিধা কেবল প্রশাসনিক দুর্বলতা নয়, এটি এক ধরনের রাজনৈতিক নিরাপত্তাহীনতা। চীনের একজন সিনিয়র প্রতিরক্ষা প্রতিনিধি তার বিশ্লেষণে মন্তব্য করেছিলেন, আমরা শুধু যুদ্ধ বিমান সরবরাহ করছি না, আমরা বাংলাদেশের আকাশ রক্ষার একটি সম্পূর্ণ ছাতা তৈরি করে দিতে সক্ষম। সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের। চীন এখনও তাদের প্রস্তাব উন্মুক্ত রেখেছে, তবে প্রতিপক্ষরা এখনও নিষ্ক্রিয় নয়। ভারতের গোয়েন্দা সংস্থা চাচ্ছে বাংলাদেশ যেন স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত না নেয়। বাংলাদেশের যুদ্ধ বিমানের প্রয়োজন কেবল শত্রুর মোকাবিলা করার জন্য নয়, বরং সমুদ্র সীমান্ত সুরক্ষা, নজরদারি, জঙ্গি দমন এবং এমনকি ভূপগ্রহ নিয়ন্ত্রণে অংশ নেওয়ার জন্য। যুদ্ধ বিমান একটি জাতির আকাশে আত্মমর্যাদার প্রতীক। বিশ্বে ইথিওপিয়া, ঘানা অথবা আলজেরিয়ার মতো দেশেও আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহ করেছে। তাহলে বাংলাদেশ কেন এখনো পিছিয়ে রয়েছে? এর উত্তর খুব সহজ নয়, কারণ শুধু বাজেট নয়, এখানে রাজনীতি, পররাষ্ট্রনীতি এবং ভূরাজনৈতিক চাপের কারণে সিদ্ধান্ত আটকে থাকে। একটি নির্দিষ্ট গোষ্ঠী এখানে বিলাসিতা বলে প্রচারণা চালায়, কিন্তু তারা কি বিদেশি লবিংয়ের শিকার? প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল রাখতে চাইলে সবচেয়ে বেশি খুশি হবে ভারত ও মিয়ানমার। আকাশে কোনো প্রতিরোধ ক্ষমতা নেই, পাল্টা আঘাতের সক্ষমতাও নেই। সময়ের চাকা দ্রুত ঘুরছে। ভারত নতুন জেটের জন্য ফ্রান্সের সাথে ত্রয়োদশ স্বাক্ষর করে ফেলেছে। মিয়ানমার তৃতীয় ধাপে আরো ইয়াক বিমান আনছে। দক্ষিণ চীন সাগরে চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ছে প্রতিনিয়ত। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের আকাশ এখনো অরক্ষিত, একরকম অনিরাপদ। ঢাকার নীতি নির্ধারকরা হয়তো ভাবছেন এখনো সময় আছে, কিন্তু এর ধারণা সম্ভবত ভবিষ্যতের সবচেয়ে বড় ব্যর্থতায় পর্যবসিত হবে। হতে পারে কোনো এক সন্ধ্যায় যদি একটি শত্রু যুদ্ধবিমান ঢাকা শহরের উপর দিয়ে উড়ে যায় অথবা বান্দরবানে বোমা ফেলে, তখন প্রশ্ন উঠবে কেন আমরা সময় থাকতে আকাশ সীমা রক্ষা করিনি। আর সে উত্তর খুঁজতে খুঁজতেই হয়তো নতুনভাবে ইতিহাস রচিত হবে। একটি জাতির আকাশ সীমার নিরাপত্তা কেবল প্রযুক্তির বিষয় নয়, এটি তার স্বাধীনতার প্রতিচ্ছবি। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়, অন্যথায় অনেক দেরি হয়ে যাবে। প্রিয় দর্শক, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে অন্তর্বর্তী সরকার তিন বাহিনীর আধুনিকায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীনের যে ট্যান্সি অথবা পাকিস্তানের থান্ডার-17 যুদ্ধ বিমান ক্রয়ে ভারত সরকার তীব্র বিরোধিতা করছে। তারা যুক্তি দেখাচ্ছে যে এতে আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হবে। তবে বিমান বাহিনীর প্রধানের এই ঘোষণা আমাদের নতুন করে আশা আলো দেখাচ্ছে। এখন দেখতে হবে এই ঐতিহাসিক সিদ্ধান্ত কবে নাগাদ বাস্তবায়িত হয় এবং কবে আমরা যুদ্ধ বিমান সহ অন্যান্য সামরিক সরঞ্জাম হাতে পাই। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমরা জানতে চাই।